কেষ্টার মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে 14টি বছরের করিয়া মারা গেলে গ্রামে তাহারা দাঁড়াইবার স্থান রহিল না। বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই কহিল, যা কেষ্টা, তোর দিদির বাড়িতে গিয়ে থাকগে, সে বড় মানুষ, বেশ থাকবি, যা। মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল। শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল। তারপরে ন্যাড়া মাথায় একটি ছোট পুটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল। দিদি তাহাকে চিনিত না। পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল। সে নিজের নিয়মে ছেলেপুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল। অকস্মাৎ এ কি উৎপাত! পাড়ার যে বুড়ো মানুষটি কেষ্টাকে পথ চিনাইয়া সঙ্গে আসিয়াছিল, তাহাকে কাদম্বিনী খুব কড়া কড়া 2-4 কথা শুনাইয়া দিয়া কহিল, ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে। সৎ মাকে উদ্দেশ্য করিয়া বলিল, বজ্জাত মাগি, জ্যান্তে একদিন খোঁজ নিলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও, এ ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। বুড়া জাতিতে নাপিত, কেষ্টার মাকে ভক্তি করিত, মা ঠাকুরুন বলিয়া ডাকিত, তাই এত কটুক্তিতেও হাল ছাড়িল না। কাকুতি মিনতি করিয়া বলিল, দিদি ঠাকুরুন, লক্ষ্মীর ভাঁড়ার তোমার, কত দাস দাসী, অতিথি, ফকির, কুকুর বেড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। এছোড়া দুমুঠো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরুন, ভাই বলে না নাও। দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দাও দিদি। এই স্তুতিতে পুলিশের দারোগার মন ভেজে। কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র, কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রহিল। বুড়া কেষ্টকে আড়ালে ডাকিয়া 2টা শলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টাকে বক্র কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, এটি কে? কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল, তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, খাওয়াও, পরাও, মানুষ করো, পরকালের কাজ হোক। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন, ব্যাপারটা বুঝিলেন। কহিলেন, বটে, বেশ নধর গোলগাল দেহটি তো। স্ত্রী কহিলেন, বেশ হবে না কেন? বাপ আমার বিষয় আশয় যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগি ওর গব্বরে ঢুকিয়েছে। আমি তো তার একটি কানা করিও পেলুম না। বলা বাহুল্য, এই বিষয় আশয় একখানি মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবি নেবুর গাছ। ঘরটিতে বিধবা মাথা গুজিয়া থাকিতেন এবং নেবুগুলি বিক্রি করিয়া ছেলের স্কুলের মাহিনা জুগাইতেন। নবীন রোজ চাপিয়া বলিলেন, খুব ভালো। কাদম্বিনী কহিলেন, ভালো নয় আবার, বড় কুটুম যে গো, তাকে তার মতো রাখতে হবে তো। এতে আমার পাঁচু গোপালের বরাতে একবেলা এক সন্ধ্যা জোটে তো তাই ঢের, নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে। বলিয়া পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটা খোলা জানালার প্রতি একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলেন। এই ঘরটা তার মেজোজা হেমাঙ্গিনীর। কেষ্ট বারান্দার একধারে ঘাড় হেঁট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। কাদম্বিনী ভাড়ারে ঢুকিয়া একটা নারকেল মালায় একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন, আর মায়া কান্না কানতে হবে না, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো গে। বলি, ফুলের তেল টেল মাখা অভ্যেস নেই তো? স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচাইয়া বলিলেন, তুমি চান করতে যাবার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো।
নইলে ডুবে মোলে টোলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল। সে স্বভাবতই ভাতটা কিছু বেশি খাইত। তাহাতে কাল বিকাল হইতে খাওয়া হয় নাই। আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, বেলাও হইয়াছে। নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুধা মিটে নাই। নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন। লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন, কেষ্টকে আর দুটি ভাত দাও গো। দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক থালা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া দিয়া উচ্চহাস্য করিয়া কহিলেন, তবেই হয়েছে। এ হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ও বেলা দোকান থেকে মন্দই মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলে হতে দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরো ঝুঁকিয়া পড়িল। সে এক মায়ের এক ছেলে। দুঃখিনী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানি না, কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হেঁট করিতে হয় নাই, তাহা জানি। তাহার মনে পড়িল, হাজার বেশি খাইয়াও কখনো মায়ের মনের স্বাদ মিটাইতে পারে নাই। মনে পড়িল, এই সেদিনও খুঁড়ি লাটাই কিনিবার জন্য দুমুঠা ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল। তাহার দুই চোখের কোণ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার উপর নিঃশব্দে ঝরিয়া পড়িতে লাগিল। সে সেই ভাত মাথা গুজিয়া গিলিতে লাগিল। বাঁ হাতটা তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না, পাছে দিদির চোখে পড়ে। অনতিপূর্বেই মায়া কান্না কাঁদার অপরাধে বকুনি খাইয়াছিল। সেই ধমক তাহার এত বড় মাতৃশোকেরও ঘাড় চাপিয়া রাখিল। পৈতৃক বাড়িটা দুই ভাইয়ে ভাগ করিয়া লইয়াছিল। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেকদিন মৃত্যু হইয়াছিল। বিপিনেরও ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তথাপি ইহার বাড়িটাই দোতলা। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। সে দাস দাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁক জমকে থাকিতে ভালোবাসে। পয়সা বাঁচাইয়া গরিবি চালে চলে না বলিয়াই বছর চারেক পূর্বে দুই জায়ে কলহ করিয়া পৃথক হইয়াছিল। সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হইয়াছে, অনেকবার মিটিয়াছে, কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্যও ঘুচে নাই। কারণ সেটা বড় যা কাদম্বিনীর একলার হাতে। তিনি পাকা লোক, ঠিক বুঝিতেন। ভাঙা হাড়ি জোড়া লাগে না। কিন্তু মেজ বউ অত পাকা নয়, অমন করিয়া বুঝিতেও পারিত না। ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে, কিন্তু সেই মিটাইবার জন্য, কথা কহিবার জন্য, খাওয়াইবার জন্য ভিতরে ভিতরে ছটফট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত। শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড় যাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া ভাব করিত। এমনই করিয়া দুই জায়ের অনেক দিন কাটিয়াছে। আজ বেলা ৩টা সাড়ে ৩টার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। কূপের পার্শ্বে সিমেন্ট বাঁধানো বেদির উপর রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়া একরাশ কাপড় পরিষ্কার করিতেছিল। কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচিবার কৌশলটা শিখাইয়া দিতেছিলেন। মেজ যাকে দেখিবা মাত্র বলিয়া উঠিলেন, মাগো, ছোড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়েই এসেছে। কথাটা সত্য। কেষ্টার সেই লাল পেড়ে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি যায় না। দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচু গোপালের জোড়া দুই এবং তাহার পিতার জোড়া দুই পরিষ্কার করার। কেষ্টা আপাতত তাহাই করিতেছিল। হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের, কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল, ছেলেটি কে দিদি? ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া সে সমস্তই অবগত হইয়াছিল। দিদি ইতস্তত করিতেছেন দেখিয়া পুনরায় কহিলেন, দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তোমার মতোই দিদি। বলি, বাপের বাড়ির কেউ নাকি? কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন,
হুম, আমার বইমাত্র ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজদিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা! গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা মাগে শিখিয়ে দিয়ে মরেনি রে? কেষ্ট থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছে নমস্কার করাতে তিনি ধমকাইয়া উঠিলেন, মর, হাবা কালা নাকি? কাকে প্রণাম করতে বললুম আর কাকে এসে করলে? বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল। তাহার ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল। থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট মুড়ের মতো তাহার মুখপানে চাহিয়া রহিল। এদেশে এমন করিয়া যে কেহ কথা বলিতে পারে, ইহা যেন তাহার মাথায় ঢুকিল না। তাহার সেই কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাহিবা মাত্রেই হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসা এই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত ঘর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকনি কেন? কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না, কিন্তু নিমেষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজ বউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্ত ঘরে। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বড়ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড় চোপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দিক। বড় জায়ের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো, আমার সঙ্গে এসো বলিয়া তাহার একটা হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল। কাদম্বিনী বাধা দিলেন না। অধিকন্তু হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করিলেন। তাহার কারণ, যে ব্যক্তি খোঁচা দিয়াছে সে এবেলা খরচাটাও বাঁচাইয়া দিয়াছে। কাদম্বিনীর পয়সার বড় এ সংসারে আর কিছু ছিল না, তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছুড়িলে তিনি সহিতে পারিতেন। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেয়ে এলি রে কেষ্ট? কেষ্ট সলজ্জ নতমুখে কহিল, লুচি। কি দিয়ে খেলি? কেষ্ট তেমনি ভাবে বলিল, রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগো। ইস, বলি মেজ ঠাকুরুন মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রজ্জুবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া ওঠে, কেষ্টর বুকের ভিতরটা তেমনি ধারা করিতে লাগিল। দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেঁট করিল। অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিলেন। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি শুনলে তো? নবীন সংক্ষেপে হু বলিয়া হুকায় টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, খুড়ি আপনার লোক, ব্যবহারটা দেখো। পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিলে? বলি, হাঁ রে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট ভরে খেলি, 7 জন্মে কখনো তুই এসব চোখেও দেখিসনি। স্বামীর দিকে চাহিয়া বলিল, যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমাকে কুকুর বলে ডেকো। নবীন মৌন হইয়া রহিলেন, কারণ স্ত্রীর বর্তমানে মেজ বউ তাহাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। তাহার স্ত্রীর কিন্তু স্বামীর উপরে বিশ্বাস ছিল না, বরং 16 আনা ভয় ছিল। সাদা সিধা ভালো মানুষ বলিয়া
যে কেহ তাহাকে ঠকাইয়া লইতে পারে। সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টি পাতিয়া রাখিলেন। পরদিন হইতেই দুটো চাকরের একটাকে ছাড়ানো হইল। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করিতে লাগিল। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4-5 ক্রোশ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আগলায়। দিন 2 পরে একদিন তিনি আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল। তখন বেলা 3টা। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। তাহার তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস হইল না। রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনিল। কেষ্ট সেই আহ্বান কি স্নিগ্ধ হইয়াই তাহার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরের জানালা ধরিয়া দাঁড়াইয়া আছেন। কেষ্ট একটিবার চাহিয়াই মুখ নামাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সুমুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একে ক্ষুধায় অল্পেই চোখে জল আসে, তাহাতে এমন স্নেহাদ্র কণ্ঠস্বর। তাহার 2 চোখ টলটল করিতে লাগিল। সে ঘাড় হেট করিয়া রহিল, উত্তর দিতে পারিল না। মেজ খুড়িমাকে সব ছেলেমেয়েরা ভালোবাসিত। তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কহিলেন, কেষ্টর এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমোচ্ছে কি রে? হ্যাঁ কেষ্ট, আজ এত বেলা হলো কেন? কেষ্ট ঘাড় হেট করিয়াই রহিল। টুনি তাহার হইয়া জবাব দিল, কেষ্ট মামার রোজ তো এমনি বেলাই হয়, বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে তো ও খেতে আসে। হেমাঙ্গিনী বুঝিলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হইয়াছে, তাহাকে বসাইয়া খাওয়ানো হইবে এ আশা অবশ্য তিনি করেন নাই। কিন্তু একবার এই বেলার দিকে চাহিয়া, একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর্ত শিশুদেহের পানে চাহিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট 2 পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়াই শিহরিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল। একটা পিতলের থালার উপর ঠান্ডা শুকনা ডেলা পাকানো ভাত, একপাশে একটুখানি ডাল ও কি একটু তরকারির মতো। দুধটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। হেমাঙ্গিনী দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আচাইতে চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন।